স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছি আমি আসমা তুলি। 3 মাস অপেক্ষার পর অবশেষে জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার 2,45,000 ডোজ টিকা। শনিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে টিকার চালান গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, আগামী মাসের মধ্যেই 30 লাখ ডোজ টিকা দেবে জাপান। এই চালান থেকে প্রথমে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা 13 লাখ মানুষকে টিকা দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি স্থগিত হওয়ার পর গত এপ্রিল থেকে কোভিশিল্ড টিকা দেওয়া বন্ধ করে বাংলাদেশ সরকার। এতে দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় পড়েন অন্তত 13 লাখ মানুষ। অবশেষে 3 মাস অপেক্ষার পর সেই অ্যাস্ট্রাজেনেকার টিকা এলো জাপান থেকে। শনিবার বিকেলে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। টিকার চালান রিসিভ করেন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, এই উপহার দুই দেশের বন্ধুত্ব ও সংহতির নিদর্শন। এটি একটি উপহার যেটা এখন এই মুহূর্তে জাপানি জনগণ বাংলাদেশের বন্ধুদের কাছে পৌঁছে দিতে চান। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, শুরুতে 29 লাখ বলা হলেও দেশটি থেকে আগামী মাসে সব মিলিয়ে 30 লাখের উপরে টিকা পাবে বাংলাদেশ। জাপান কোনো সময় যে আমাদের সাহায্য করে তখন একাধিক কন্ডিশনালিটি ইম্পোজ করে। আমরা খুব ভাগ্যবান জাপান আমাদের দিচ্ছে। তাছাড়াও আমরা বিভিন্ন দেশ থেকে এই অ্যাস্ট্রাজেনেকা বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন পাচ্ছি। উই হ্যাভ লাইনড আপ আওয়ার অ্যাভেলেবিলিটি। আগামীতে ভ্যাকসিনের সমস্যা হবে না। পর্যাপ্ত টিকা পেলেও উৎপাদনের বিকল্প নেই উল্লেখ করে খুব শিগগির চীনের সাথে যৌথ উৎপাদনে যেতে এমওইউ সই হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। দে উইল সেন্ড ইন বাল্ক, আর আমরা এখানে বটলিং, লেবেলিং, যা যা করার, ফিনিশিং, এইগুলো আমরা করব। আমার বিশ্বাস যে কোনো মুহূর্তে এইটা আমরা সই করব এবং তাতে প্রোডাকশন শুরু হয়ে যাবে। দ্বিতীয় ডোজ টিকার অপেক্ষায় থাকা 13 লাখ মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে জাপানের এই টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য সচিব। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। 10টি কন্টেনারে 200 টন অক্সিজেন নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস। শনিবার বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। এই চালান বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। এদিকে অক্সিজেন রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছিল মোদী সরকার তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরপর গতকাল থেকে বেনাপোল সীমান্ত দিয়ে অক্সিজেন আমদানিও শুরু হয়েছে। এতে করে অক্সিজেন সংকটের যে আশঙ্কা করা হচ্ছিল তা দূর হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। প্রবাসী চিকিৎসকদের পাঠানো 250টি আইসিইউ ভেন্টিলেটর যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে। শনিবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এসব ভেন্টিলেটর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক সহ সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ জানান, পোর্টেবল এসব ভেন্টিলেটর করোনা সহ যে কোনো মুমূর্ষু রোগীকে বাঁচাতে সহায়ক হবে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশে করোনার প্রকোপ বাড়ছেই, সংক্রমণ হার 30-এর বেশি, যার মহামারী পর্যায়ে নেই, চলে গেছে অতিমারি পর্যায়ে। গেল এক সপ্তাহের বেশি সময় ধরে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে 200 মানুষ। এমন বাস্তবতায় চাপ বাড়ছে দেশের হাসপাতালের ওপর, হিমশিম খাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। এমন সংকটময় মুহূর্তে আবারও সহায়তার হাত বাড়িয়েছেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্র প্রবাসী 4 জন এবং কানাডা প্রবাসী 1 চিকিৎসক মিলে যুক্তরাষ্ট্র থেকে 250টি পোর্টেবল ভেন্টিলেটর সংগ্রহ করে উপহার হিসেবে দেশে পাঠিয়েছেন। যেসব ভেন্টিলেটর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে শনিবার রাত 8:05 এসব চিকিৎসা সরঞ্জাম বিমানবন্দরে গ্রহণ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ। পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে জানান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। এটা পোর্টেবল, এটা কিন্তু ইচ্ছা করলে আপনি অ্যাম্বুলেন্সে রাখা যাবে, গ্রামে গঞ্জে নেওয়া যাবে, উপজেলায় নেওয়া যাবে, জেলাতেও কার্যকরী হবে। আইসিইউ যে কাজগুলো দেওয়া হয়, লাইফ সাপোর্ট দেওয়া হয়, এই মেশিনে কিন্তু এই লাইফ সাপোর্টে দেওয়া যাবে, রোগীকে কিন্তু বাঁচানো যাবে। শুধু তাই না, এটা কিন্তু শুধু করোনা রোগীর জন্য না, করোনা অন্য যে কোনো মুমূর্ষু রোগীর বেলায় কিন্তু কাজ করবে আর কি।
অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ আরও জানান, উন্নত মানের এসব ভেন্টিলেটর নিয়ে এখনও পরিকল্পনা চূড়ান্ত নয়, তবে খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে জেলা উপজেলা পর্যায়ে পাঠানোর চেষ্টা থাকবে। তারপরে আমরা মিটিং করে ডিসিশন নেবো কোথায় কোথায় পাঠানো যায়, সেগুলো ব্যবস্থা করবো। আমরা জেলা উপজেলা প্রান্তিক জনগোষ্ঠী যেখানে সুযোগ সুবিধা কম, তারা যেন এই সুবিধাটা পেতে পারে, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা আমরা নেব আর কি। উপহার হিসেবে পাওয়া এসব ভেন্টিলেটরের প্রতিটির দাম প্রায় 15 থেকে 16,000 মার্কিন ডলার বলেও জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। অতিরিক্ত রোগীর চাপে রাজধানীর করোনা হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা ও সিটের সংকট বাড়ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী আসছেন রাজধানীতে। আইসিইউ খালি নেই বেশিরভাগ হাসপাতালে। অসহায় রোগীরা ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালের দরজায়। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। মৃতের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের করিডোরগুলো। প্রতিদিনই করোনায় আক্রান্ত মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে হাসপাতালে। রোগী যারা আসছেন বেশিরভাগই রাজধানীর বাইরের। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে গিয়ে দেখা গেল সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ভেতরে ভর্তির অপেক্ষায় রোগীরা। অনেক রোগী বয়স্ক, অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকার বাইরে থেকে এসেছেন উন্নত চিকিৎসার জন্য। আমরা পটুয়াখালী থেকে আসছি, আমাদের বাবা অসুস্থ, একটু ভালো চিকিৎসার জন্য এখানে আসাটা, কিন্তু আসলে দেশের পরিস্থিতি ভালো না। প্রতিদিনই রোগীর চাপ বাড়ায় হাসপাতালে একটি সিট পেতে রোগীকে নিয়ে ঘুরতে হচ্ছে বিভিন্ন জায়গায়। স্লিপ কাটার পর লাইনে অনেকক্ষণ বসে রয়েছি, শ্বাসকষ্টের মধ্যে আছে। ওনাকে বলছি যে আমাদের একটা সিট দেওয়ার জন্য, ওনারা বলতেছেন যে নাই। মহিলা ইউনিটে সিট নেই, ওনাদেরকে ঘুরে যেতে হচ্ছে। রোগীর অতিরিক্ত চাপ পরিস্থিতি জটিল করে তুলছে, একথা স্বীকার করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। আইসিইউ প্রায় পরিপূর্ণ, এসডিও পরিপূর্ণ হয়ে গেছে। আমরা এখন যে আমাদের যে আপনার জেনারেল যে কক্ষগুলো ছিল সেগুলোতেই আমরা বিশেষ ব্যবস্থাধীনে আমরা পেশেন্ট রাখছি যারা মডারেটলি সিরিয়াস। করোনার এমন ঊর্ধ্বগতি ঠেকাতে কঠোর লকডাউন বাস্তবায়ন এবং গণটিকা দানের বিকল্প নেই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জারিকৃত লকডাউনকে সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে হবে। অব্যবস্থাপনা জায়গাগুলোকে দূর করতে হবে। জরুরি ভিত্তিতে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য সারা দেশে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি শুধু ঢাকা কেন্দ্রিক চিকিৎসাই নয়, সারা দেশেই করোনার সুচিকিৎসার বন্দোবস্ত করা উচিত, এমন মত বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ। এবারে লকডাউনে রাজধানীর চিত্র কিছুটা ভিন্ন হলেও এখনও সচেতনতা বাড়েনি রাজধানীর বাইরে। তৃতীয় দিনের লকডাউনের চিত্র সরেজমিনে দেখাতে রাজধানী ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানীর নতুন বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ তুলি। কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে, আর এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে নগরবাসী যারা বিভিন্ন সময়তে আগেও দেখা গিয়েছিল কারণে বা অকারণে বের হয়েছিলেন, তাদেরকে আইনের আওতায় এনেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এর পেছনে আমার পেছনে যে চিত্র, সেই চিত্র দেখতে পাচ্ছেন যে আসলে অন্যান্য সময়তে প্রথম যে লকডাউনটি গেল প্রথম, সেই লকডাউনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমনটা তৎপর ছিল এবং সাধারণ মানুষও কিন্তু দেখা গিয়েছে যে তারা অনেকটাই নানা অজুহাতে বের হতো, তো সেই বিষয়গুলো নিয়ে তৎপর থাকতো আইন শৃঙ্খলা বাহিনী। এইবারও দ্বিতীয় দফা যেই লকডাউন, কঠোর লকডাউন, সেই লকডাউনে আমরা দেখতে পেয়েছি যে মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন এবং কাউকে ছাড় দিচ্ছেন না। অপ্রয়োজনে যারা বেরিয়েছেন বা নানা অজুহাত দেখিয়ে যারাই বের হচ্ছেন, তবে জরুরি যেই সেবা প্রতিষ্ঠান বা জরুরি কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে সেই কঠোরতার দিক থেকে তারা বলছেন যে সেই বিধিনিষেধ যে বিধিনিষেধগুলো মেনে চলার কথা সেগুলো যেন তারা অন্তত মেনে চলেন। তবে যারা অপ্রয়োজনে বেরোচ্ছেন তাদেরকেই সাথে সাথে আইনের আওতায় আনা হচ্ছে। আর এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ঈদকে কেন্দ্র করে যারা রাজধানীর বাইরে গিয়েছে এবং পুনরায় আবার রাজধানীতে প্রবেশ করার চিন্তা করছে, তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছেন যে তারা যেন পুনরায় আর রাজধানীতে প্রবেশ না করেন, কারণ করোনায় প্রতিদিন যে হারে মানুষের আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই বিষয়গুলো নিয়েই এই সতর্কতা এবং এই নিষেধাজ্ঞা।
তবে স্বাভাবিক অবস্থার জন্য বলছেন যে সাধারণ মানুষ যারাই প্রয়োজনে বেরোচ্ছেন তারা যেন সুস্থ সুরক্ষার বিষয়গুলো নিশ্চিত করেন এবং মাস্ক পরিধান করেন, সামাজিক যে দূরত্ব সেই দূরত্বগুলো বজায় রাখেন, সেই বিষয়গুলোই বলছেন। এবং বলা চলে যে আমরা বিভিন্ন রাজধানীর মোড়গুলোতে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন, বিভিন্ন জায়গায় টহল বসিয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে এই কঠোর যেই লকডাউন, দ্বিতীয় দফা লকডাউনে অনেকটাই তৎপর রয়েছে এবং যারা রাজধানীবাসী অনেকেই এই ঈদকে কেন্দ্র করে বাড়ি চলে গিয়েছেন। আবার যারা রয়েছেন তাদের মধ্যে যদি কোনো বিষয়গুলো দেখা যাচ্ছে যে সেগুলো মেনে চলছেন না, তবে তারা সেই বিষয়গুলোকে মেনে চলতে বাধ্য করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন। তো এই কঠোর যে লকডাউন, সেই লকডাউন আরও 11 দিন রয়েছে। সেই 11 দিনের মধ্যে নগরবাসী সহ সাধারণ যারা মানুষ রয়েছে কতটা মেনে চলে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা তৎপর থাকে, সেই বিষয়গুলো আসলে দেখার বিষয়। কারণ প্রতিদিন অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে এবং প্রাণহানিরও ঘটনা ঘটছে। তো এই কঠোর লকডাউনের তৃতীয় দিনের রাজধানীর যেই সার্বিক চিত্র, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমাদের আরেক সহকর্মী খুলনায় রয়েছেন শাহিন, তিনি জানাবেন সেখানকার লকডাউনের পরিস্থিতির খবর। শাহিন। ধন্যবাদ আলী তালুকদার। আপনি যেমনটি ঢাকার চিত্র জানাচ্ছিলেন, খুলনায় একই চিত্র না হলেও এখানে একটু ব্যতিক্রম। আজকে তৃতীয় দিনে আপনি যদি একটু ক্যামেরার চোখে দেখাই, দেখবেন যে এই তৃতীয় দিনে গল্লামারি যে পুলিশ চেকপোস্টটি আছে সেখানে মানুষের আনাগোনা বেশ বেশি এবং বিপুল সংখ্যক গণপরিবহন। আমি যদি একটু দূর থেকে দেখাই, দেখবেন যে চেকপোস্টের ঠিক আগে ইজি বাইক থেকে যাত্রী সেখান থেকে নামছে এবং নেমে পায়ে হেঁটে পেছনের দিকে আরও এই পাশে ইজি বাইক দাঁড় করানো আছে, সেই ইজি বাইকে করে তারা গন্তব্যে যাচ্ছে। অর্থাৎ আজকে সকাল ভোর থেকেই গণপরিবহন না চললেও ব্যক্তি পরিবহন, বিশেষ করে গণপরিবহন বলতে ইজি বাইকগুলো বেশ কিছু সংখ্যক ইজি বাইককে আমরা চলাচল করতে দেখছি এবং ব্যক্তিগত যে বাইক আছে সেই বাইক ব্যবহার করে তারা চলাচল করছে। আমি যদি ক্যামেরার চোখে একটু দেখাই, দেখবেন যে গোল্লামারি যে সেতুটি আছে সেই সেতুর উপর থেকে বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে শহরে প্রবেশ করছে। লকডাউনের কড়াকড়ি গতকালকের তুলনায় আজকে একটু ঢিলাঢালা মনে হচ্ছে। সকাল থেকে অবশ্য সময় যত গড়াবে তত হয়তো প্রশাসনিক যে কড়াকড়িটি সেটি আরও কঠোর হবে, এমনটি ধারণা করা হচ্ছে। তথ্য জানিয়ে রাখি, সেটি হলো যে গতকাল খুলনার যে পিসিআর ল্যাব ছিল সেখানে গতকালকে যে পরীক্ষা করা হয়েছে তাতে সেই হিসেবে সংক্রমণের হার 19% নেমে এসছে। তার আগের দিন ছিল প্রায় 36%। এখন গতকালকের পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে খুলনায় সংক্রমণের হার 19% নেমে এসছে। গতকালকে মারা গেছে 5 হাসপাতালে 8 জন। আজকের ফলাফল এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ এবং সামরিক বাহিনী টহল শুরু করেছে। খুলনা যে উপজেলাগুলো আছে, বিশেষ করে মহাসড়ক, সড়ক এবং গলিপথগুলোতেও এখন টহল দিচ্ছে। কিন্তু গতকালকের তুলনায় আজকে সড়কে সাধারণ মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে লকডাউনের সর্বশেষ খবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে তুলির কাছে। তুলি। শাহিন, ধন্যবাদ আপনাকে। ঢাকা ও খুলনা থেকে সর্বাত্মক লকডাউনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর কামরাঙ্গীর চরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আরেক মেয়ে ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার ভোরে বাদশা মিয়া স্কুলের তুলা গাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে। মা মেয়ের মৃত্যুর ঘটনায় আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। শনিবার ভোর 4টার দিকে বড় মেয়ে ঝুমা রানী দাসের চিৎকার শুনে আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে আসেন কালুচন্দ্র দাসের টিন শেডের ঘরে। 11 বছর বয়সী ছোট বোন সুমি চন্দ্র দাস ও মা ফুলবাসী চন্দ্র দাসের অচেতন দেহ খাটে পড়ে থাকতে দেখা যায় তখন। প্রত্যক্ষদর্শী জানান, মা মেয়ে দুজনের গলায় একই রকম দাগ। দিদি দিদি আপনার দায় আর আপনার দায়ের মায়া দিহি
মারা গেছে। পরে আমি দুইটা আইছি, তো কিছু অসুখ নাই, হেয়ার প্রেশার কম আসলো, আর মায়াটা বমি করছে একবার দুইবার, পাতলা পায়খানা করছে রাইতে, একথা বলছে আমার লোক। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বাবা ও মেয়েকে। এগুলো এখন আমরা বিভিন্নভাবে ভেরিফাই করে দেখতেছি তার হাজব্যান্ড থেকে কিছু হয়েছে কিনা বা আদার্স কিছু হয়েছে কিনা বা কি কি সমস্যা আছে, সেগুলো আমরা প্রত্যেকটা সাইড খতিয়ে দেখে তারপরে আমরা হয়তো উপসংহার। ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা, পর্নোগ্রাফি ও পাচার এখন দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার কারণ। পুলিশের বিশেষ টিম এ নিয়ে কাজও করছে। রাজশাহীতে পুলিশের সাইবার ইউনিট গেল কয়েক মাসে বেশ সফলতার দাবি করেছে। তারা বলছে গেল 6 মাসে শতাধিক অভিযোগ এসেছে, যার সবগুলোই সমাধান করেছে বিশেষ এই ইউনিট। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। সাইবার অপরাধ বেড়েছে দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, এরপর নিখোঁজ, এমন ঘটনার অভিযোগ প্রতিনিয়ত আসছে রাজশাহী জেলা ও মহানগর পুলিশের কাছে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী রাজশাহীতে গত 6 মাসে প্রতারণার মাধ্যমে 122 নারী পাচারের অভিযোগ এসেছে পুলিশের কাছে। এর মধ্যে উদ্ধার 114 জন। পর্নোগ্রাফি আইনে 26 ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে 31টি। সাধারণত নিখোঁজ যারা হন এ বিষয়ে হয়তো সংশ্লিষ্ট থানায় যারা জিডি করেন, আমরা অনেক ক্ষেত্রেই পরবর্তী তাদেরকে খুঁজে পাই এবং তাদের পরিবারের কাছেও আমরা তাদেরকে বুঝিয়ে দিই। কিছুদিন আগে দেখেছি একটা মহিলা, তাকে কিন্তু বিদেশে নিয়ে যাবে, একটু প্রলোভন দেখিয়েছে, প্রলোভন দেখে তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। এরকম অনেক ছোটখাটো অনেক ঘটনা আছে, প্রতিনিয়ত ঘটতেছে। বেকারদের টার্গেট করে অনলাইনে লোভনীয় সুযোগ দেখিয়ে জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে টাকা আদায়ের ঘটনাও ঘটছে। ক্লুলেস যে কোনো ধরনের ঘটনায় আমরা জাস্ট আমাদের কাজটা হচ্ছে আমরা ডিটেকশন করে দেওয়া, অপরাধীকে শনাক্ত করে দেওয়া। আমরা অপরাধীকে শনাক্ত করে দিই, বাকিটা দেওয়ার পর আমরা থানাকে ইনস্ট্রাকশন দিয়ে দিই, থানা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। আমরা সফল হচ্ছে বিশেষ করে পর্নোগ্রাফি, সাইবার ক্রাইমের মাধ্যমে বিভিন্ন ধরনের যে অপরাধগুলো করা। পাড়া মহল্লায় নারীদের উত্ত্যক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার ঘটনা ছিল নিত্যদিনের ঘটনা। এখন রাজশাহীতে সেই প্রবণতা কমেছে, দাবি পুলিশ কমিশনারের। মেয়েদেরকে ইফটিচিং করে এবং পাড়ায় মহল্লায় মেয়েদেরকে বিভিন্ন সাইবার এফেক্টেড হচ্ছে এবং যারা ভুক্তভোগী আছে তারা কিন্তু আমাদের কাছে এসে কিন্তু এই সহযোগিতা পাচ্ছে। সাইবার ইউনিটটি নতুন, আছে জনবল সংকটগুলো কাটিয়ে ওঠা গেলে অপরাধী চিহ্নিত করতে সময় আরো কম লাগবে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। আগামী 28 জুলাই অনুষ্ঠেয় উপনির্বাচনী এলাকায় লকডাউনের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা। শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট 3 আসনের উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এ কথা জানান সিএসি। বলেন, স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন পেছানোর সুযোগ নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে ভোটাররা কত আসবেন সেটা তাদের উপর নির্ভর করবে। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে, সেটা জানতে পেরেছি। নির্বাচনকে জাতীয় লকডাউন কর্মকাণ্ড বহির্ভূত রাখা হয়েছে। আমরা এখন মোটামুটি এমন একটা পর্যায়ে এসেছি যে সেখানে আমাদের আর কোনো উপায় নেই, কিন্তু নির্বাচনটা আমাদেরকে করতেই হবে। পদ্মা সেতুর 17 নম্বর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগায় ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল। শনিবার সকাল 10টার দিকে ফেরিতে চড়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী। এ সময় বিআইডব্লিউর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ও বিআইডব্লিউটিসির পরিচালক শাহিনুর রহমান ভূঁইয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা পদ্মা সেতুর 17 নম্বর পিলারের আশপাশ ঘুরে দেখেন। শুক্রবার সকালে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রোরো ফেরি শাহজালালের পদ্মা সেতুর 17 নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফেরির র্যাম্প সহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
এবার ঈদুল আজহায় মোট 90,93,000 পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তবে কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে ময়মনসিংহ ও যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা। টানা দরপতন আর ট্যানারি মালিকদের কাছে বকেয়া আদায় না হয় উদ্বেগে তারা। যদিও ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে চামড়া নিয়ে কোনো কারচুপি হয়নি। লকডাউনের কারণে 2 মাস ধরে চামড়া সংগ্রহ করা হবে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশের বৃহত্তম চামড়ার বাজারের অন্যতম ময়মনসিংহের শম্ভুগঞ্জ চামড়া বাজার। বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও সিলেট বিভাগের অনেক জেলা থেকে পাইকার ফরিয়ারা চামড়া নিয়ে আসেন এই বাজারে। চলতি বছর বাজারে পর্যাপ্ত চামড়া থাকলেও ক্রেতা নেই। 2 থেকে 3 জন ট্যানারি মালিক আসলেও কাঙ্ক্ষিত দাম মিলছে না। ফলে বড় অঙ্কের লোকসানের শঙ্কায় চামড়া ব্যবসায়ীরা। 3 লাখ টাকা চামড়া কিনছি, অন্য দামও 1 লাখ 1.5 লাখ। খরচপাতি গিয়ে মনে করে পোষে না, একটা মালে 200 টাকা খরচ, কিনবো কত বেচবো কত করে। ট্যানারি মালিকরা বলছেন বাড়তি লাভ না হলেও ক্ষতির সম্মুখীন হবেন না চামড়া ব্যবসায়ীরা। মোটামুটি লস হবে না এতটুক, তবে লাভ হবে না যা দেখতেছি বাজারের কোয়ালিটি, কারণ তারা লবণ টবণ দিয়েছে, লবণের খরচ আছে। দেশের দ্বিতীয় বৃহত্তম যশোরের রাজারহাট চামড়ার বাজার। ঈদ পরবর্তী এই হাটেই কোটি কোটি টাকার চামড়া বিক্রি হয়। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। গ্রামের থেকে যে রেটে চামড়া আনতেছি কিন্তু বাজারে এসে সেই দাম পাচ্ছি না। গরুর চামড়া মনে করেন 500-600 কিনা, হাটের দাম আছে 300। চামড়ার সুদিন ফিরিয়ে আনতে নতুন বাজার সৃষ্টির পাশাপাশি সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। প্রশাসনের কাছে অনুরোধ করব যে তদারকি করে যারা আসলে মানুষের টাকা এখনো দিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। নওগাঁয়ে গেল কয়েক বছরের তুলনায় এবার কোরবানির পশুর চামড়া একেবারেই কম। কিনছি 300, 320, 340, 350, এখানে দিয়ে আসা 200, 150 দাম করতেছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে এবার চামড়া নিয়ে কোনো কারচুপি হয়নি। দেশে লকডাউন থাকায় চামড়া সংগ্রহ চলবে 2 মাস ধরে। আজকে আমাদের শম্ভুগঞ্জ প্রথম হাট, এখান থেকে আমরা চামড়া সংগ্রহ শুরু করেছি। আগামী 2 মাস আমরা একটানা চামড়া সংগ্রহ করব। আমরা আশা করি বাণিজ্য মন্ত্রণালয় যে দাম বেঁধে দিয়েছে ওই দামেরই আমরা চামড়া সংগ্রহ করব। বিভাগ হিসেবে এবারের ঈদে সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকা বিভাগে, 22,39,000। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বঙ্গোপসাগরের জেলেদের জালে আবারও ঝাঁকে ঝাঁকে ইলিশ। 23 জুলাই মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ ধরা। 65 দিনের নিষেধাজ্ঞার সুফল বলছে জেলেসহ মৎস্য আড়তদাররা। আকারে বড়, দামও বেশি পাওয়ায় মুখে হাসি জেলেদের। তবে ভরা মৌসুমে ইলিশ রপ্তানির অনুমতি চান মৎস্য রপ্তানিকারকরা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। ইলিশ প্রজনন বাড়াতে 20 মে থেকে সমুদ্রে 65 দিন মাছ আহরণ বন্ধ থাকার পর 23 জুলাই মধ্যরাত থেকে আবারও সমুদ্রে জেলেরা। দীর্ঘ সময় কর্মহীন থাকার পর যাকে যাকে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেরা। তবে ইলিশের বড় মৌসুমে আবারও সাগর উত্তাল থাকায় হতাশ তারা। যেদিন বন্ধ আসলেও আমরা অনেক কষ্ট পাইছি, তাহলে এখন সাগর খুলছে, আমরা খুশি হয়েছি। আমরা গেছিলাম, এখন দেখি তো সাগরে লার উঠে গেছে। লারির ওডার ভরার সাগরের বাড়ির সাথে আমরা সব চলে আসছি। মাছ প্রচুর, সাইজে বড় এবং বেশি বেশি ইলিশ পাওয়াকে সরকারের এই নিষেধাজ্ঞার সুফল বলছেন মৎস্য আড়তদাররা। 65 দিন নিষেধাজ্ঞা থাকাতে অনেক কষ্ট পাইছি। এখন ইনশাল্লাহ আশা করি আমরা ওগুলো পোষাইতে পারবো। আর ওয়াইদের ভালো হলে ইনশাল্লাহ মাছ হবে, দামও কমে যাবে। তবে এই ভরা মৌসুমে ইলিশ রপ্তানি খুলে দেওয়ার দাবি মাছ রপ্তানিকারকদের। ব্যবসায়ীরা চাচ্ছে ইলিশ রপ্তানি হলে জেলেরা প্রচুর টাকা পাবে। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন নিয়ম নীতি মেনে আহরণ করলে আরও বাড়বে ইলিশ সহ সব ধরনের মাছ। বেশি মাত্রায় ইলিশ পেলে রপ্তানিও করা যাবে। আমরা আশা করব ইলিশ মাছের উৎপাদন গত বছরের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে এবং পাশাপাশি অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। সাগরে মাছের উৎপাদন কম হওয়া সরকারের যে সমোপযোগী একটি আইন করেছে সেটার প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল থাকবো। মাছ বেশি ধরা পড়ায় দেশের বাজারে ইলিশের দাম কমার প্রত্যাশায় ক্রেতারা। ইলিশের অ্যাভেলেবিলিটি আছে, বাট প্রাইস কিন্তু এখনো রিজনেবল না। সচরাচর আসলে মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবল থাকলে আমরা জানি যে প্রাইসটা কম থাকে। ইলিশ ছাড়াও ধরা পড়ছে অন্যান্য সামুদ্রিক মাছ। উৎপাদন বাড়াতে অবৈধ ফিশিং ট্রলার এবং বিহিন্দি জাল বন্ধে যথাযথ ব্যবস্থার দাবি মৎস্য সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
আফগানিস্তানে তালেবানদের সহিংসতা থামাতে দেশটির 34টি জেলার 31টিতে নৈশকালীন কারফিউ জারি করেছে সরকার। শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, জেলাগুলোতে রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ। শুধুমাত্র রাজধানী কাবুল, নানগাহার এবং পাঞ্জাসির প্রদেশে এর বাইরে থাকবে। দিনে তালেবানদের নিয়ন্ত্রণে রাখতে পারলেও রাতে তাদের কার্যক্রম বাধা দিতেই কঠোর অবস্থান নিয়েছে আশরাফ ঘানি প্রশাসন। বিদেশি সেনা প্রত্যাহারের শেষ দিকে তালেবানরা আফগানিস্তানের একের পর এক এলাকায় ও জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং এবং বন্দর হামলা চালিয়ে দখল করছে তারা। প্রতিদিনই আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘর্ষ হচ্ছে দেশটিতে। টানা বৃষ্টিতে ভারতের মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 136 জনে। 2 দিনে ভারী বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনায় মারা গেছেন বহু মানুষ। চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে আরও কয়েক ডজন মানুষের। এসব স্থানে চলছে উদ্ধার তৎপরতা। উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ভারতের পশ্চিম উপকূলে 24 ঘন্টায় 994 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পানিতে উপচে পড়ার আশঙ্কায় বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গেল 40 বছরের ইতিহাসে মহারাষ্ট্রে জুলাই মাসে এত বৃষ্টি আর হয়নি। চীনের স্মরণকালের বন্যার ভয়াবহতার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইনফা। রোববার দেশটির জেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হেনান প্রদেশে এ পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। এসব দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সামাল দিতে মরিয়া শি জিনপিং প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নাজেহাল চীন। তার উপর শনিবার আবহাওয়া দপ্তর জানায়, ঝেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশের দিকে ধেয়ে আসছে টাইফুন ইনফা। রোববারই এসব অঞ্চলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সতর্কও করা হয়েছে। বাতিল করা হয়েছে ট্রেন ও বিমানের ফ্লাইট। গেল 100 বছরের সবচেয়ে ভয়াবহ বন্যায় এরই মধ্যে প্রাণ গেছে বহুজনের। ক্ষয়ক্ষতির পরিমাণও বিশাল। পানিবন্দী রয়েছে ঝেংঝৌ প্রদেশের 1 কোটিরও বেশি মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলও এই প্রদেশটি। নগরীর পাতাল রেল ডুবে যাওয়ায় ট্রেনের ভেতর আটকা পড়ে ডজন খানেক মানুষের মৃত্যু হয়েছে। ঝ্যাংঝৌ নগরীর 1 কোটি 20 লাখ মানুষ এখনও পানিবন্দী। তীব্র হয়েছে খাবার ও পানি সংকট। বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা। এই অবস্থায় দিশেহারা সেখানকার মানুষ। আমরা আমাদের সব অর্থ এই রেস্তোরাঁয় বিনিয়োগ করেছি, কিন্তু বন্যায় পানি এসে সব শেষ। জানি না আবার দোকান খুলতে পারবো কিনা। আমরা এখন নিঃস্ব, চারিদিকেই পানি। কোথায় যাব কিছু বুঝতে পারছি না। উদ্ধারকারীরা বন্যা দুর্গতদের উদ্ধারের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন ত্রাণ সরবরাহ। ডুবে যাওয়া এলাকা থেকে বন্যা দুর্গতদের উদ্ধারে বড় আকারের বুলডোজার ব্যবহৃত হচ্ছে। উদ্ধার অভিযানে কাজ করছে সেনাবাহিনী সহ জরুরি বিভাগের কর্মীরা। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভয়াবহ এই বন্যায় এরই মধ্যে ক্ষতি হয়েছে $189 মিলিয়ন। আসমাতুলি, নিউজ 24। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বের লাখ লাখ মানুষ রাতে ভালো ঘুমাতে পারছে, নিশ্চিন্তে চলাচল করতে পারছে রাস্তায়। এমন দাবি করেছে পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা। শনিবার এমন দাবি করে ইসরায়েলের এই নিরাপত্তা প্রতিষ্ঠান NSO। দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়ি পাতা নিয়ে সমালোচনার মধ্যে নিজেদের বক্তব্য দিয়েছে NSO গ্রুপ। ইসরায়েলের সাবেক সাইবার গোয়েন্দাদের হাত ধরে 2010 সালে গড়ে ওঠে NSO গ্রুপ। তাদের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বের অন্তত 45টি দেশে সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণীর পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতা হয়েছে বলে সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে। এবারে খেলার খবর। সিরিজের শেষ টি-20তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হারারেতে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশ হেরে যাওয়ায় শেষ ম্যাচটি হয়ে উঠেছে ফাইনাল। এর জন্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। শেষ টি-20-র আগে অনুশীলন করেনি বাংলাদেশ দল। মাহফুজুল ইসলামের রিপোর্ট। জিম্বাবুয়ের বিপক্ষে এবারের সিরিজটায় ফেভারিট হিসেবেই খেলেছে সফরকারীরা। তবে দ্বিতীয় টি-20-র 3 ডিপার্টমেন্টের ব্যর্থতার কথা বাদ দিলে বলতেই হয় প্রাপ্তির এক সিরিজ।
দ্বিতীয় টি-20তে হেরে যাওয়ায় প্রশ্নবিদ্ধ ব্যাটিং অর্ডার। সাকিবকে তিনে না নামানোর সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে আছে প্রশ্ন। তবে সবচেয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে টাইগারদের যাচ্ছে তাই ফিল্ডিং। 20 ওভারের ম্যাচে 7 বোলার ব্যবহার অধিনায়কের, তবে সেখানে 3 উইকেট নিয়ে উজ্জ্বল একমাত্র শরীফুল ইসলাম। ওটিস গিবসনের সাথে অনেক কাজ করছি, সে আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিচ্ছে যে ব্যাটসম্যানকে কিভাবে রিড করতে হয় না করতে হয়, তারপর নতুন বলে পুরাতন বলে সবকিছু অনেক প্র্যাকটিস করা হয়েছে। তো ইনশাল্লাহ সেগুলো ম্যাচের ভিতরে অ্যাপ্লাই করছি, ভালো ফল আসছে। তৃতীয় টি-20তে একাদশ যেমনই থাকুক না কেন সিরিজ জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ, বলছেন শরীফুল। নিজেদের সেরাটা দিতে পারি, যেমন বোলিং এর জায়গা থেকে বোলিংরা, ব্যাটসম্যানের জায়গা থেকে ব্যাটসম্যানরা, ফিল্ডিংরা যদি সাপোর্ট দিতে পারি, তো আমার মনে হয় যে আমাদের জন্য ইজি জিততে পারবো। তো ইনশাল্লাহ আমরা পজিটিভ থাকবো ফার্স্ট বল টু লাস্ট বল। তো দেখা যাক খেলা শেষে কি হয়, কিন্তু এখন থেকে আমরা পজিটিভ আছি যে ইনশাল্লাহ জিতবো, জিতার একটা মনোভাব নিয়েই নামবো। শেষ ম্যাচে টাইগারদের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। তবে মোস্তাফিজ আর লিটন যদি ফিট হন তাদের একাদশে অন্তর্ভুক্ত করলেও করতে পারে টিম ম্যানেজমেন্ট। মাহফুজুল ইসলাম, নিউজ 24। টোকিও অলিম্পিকে রিকাপ মিশ্র দ্বৈতের কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 6-0 সেট পয়েন্টে হার বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটির। প্রথম সেটে 38-30 পয়েন্টে হেরে যাওয়া রোমান দিয়া জুটি দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও হার মানে 35-33 ব্যবধানে। তৃতীয় সেটে লড়াই জমেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি, হেরে যান 39-38 পয়েন্টে। র্যাঙ্কিং রাউন্ডে দক্ষিণ কোরিয়ার আনসান ও কিম আলু ছড়িয়েছিলেন। রোমান দিয়া জুটিকে নিয়েই টোকিওর আসরে প্রত্যাশা বেশি বাংলাদেশের, কিন্তু তাদের মিশ্র দ্বৈতের শুরুটা ভালো হলো না মোটেও। এখনও দুজনের ব্যক্তিগত ইভেন্টের খেলা বাকি। এখন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।